জামিনে মুক্তি পেল অর্পিতা, ফিরলেন বাড়িতে। এবার কি তাহলে পার্থ চট্টোপাধ্যায় মুক্তি পাবে, এরকমটা কি মনে হচ্ছে আপনার? দেখুন, একটা জিনিস আমি পরিষ্কারভাবে বলছি, যা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক। ইডি এবং সিবিআই যেভাবে তদন্ত করছে এটা সত্যিই দুর্ভাগ্যজনক। যে অর্পিতার কাছ থেকে 50 কোটি টাকা পাওয়া গেল, সে অর্পিতা জামিনে মুক্তি পেয়ে গেছে। তাহলে এটা তো স্বাভাবিক যে পার্থ চ্যাটার্জি সেই মামলারই সঙ্গে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার হয়েছিল। এবার তাহলে তার মুক্তি হবে। সাধারণ মানুষ ইডি এবং সিবিআইয়ের যে ভূমিকা, সেই ভূমিকাতে আশাহত। পশ্চিমবঙ্গ জুড়ে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, কেজি দরে চাকরি বিক্রি করা হচ্ছে। এই চাকরি বিক্রির যারা কারিগর, একে একে মানিক ভট্টাচার্য, তারপরে এখন অর্পিতা, এরপরে দেখবেন পার্থ, এরা যদি একে একে জামিন পেতে থাকে, এরা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলা জামিন পেয়েছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ আশাহত হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে ইডি এবং সিবিআই ব্যর্থ। কোনো মতে কি মানুষ সিবিআইয়ের ওপর থেকে ভরসা হারাচ্ছে? সিবিআইয়ের আমরা সম্পূর্ণ ভরসা হারিয়ে ফেলছি। সিবিআই যেভাবে তদন্ত করছে, সে শিক্ষাক্ষেত্রে হোক, গরু পাচার মামলায় হোক, কয়লা পাচারে হোক, এমনকি আরজি করার মতো যে ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এই ঘটনাতে যে ভূমিকায় নিচ্ছে সিবিআই, এই ঘটনা তো সত্যি আমাদের কাছে অনভিপ্রেত। যেখানে নির্যাতিতার পরিবার, তার পিতা প্রকাশ্যে বলছে, কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক তার নাম করে বলছে যে সেই আধিকারিক প্রকাশ্যে গিয়ে তার বাবাকে বলেছিল যে আপনাকে এত টাকা দেওয়া হবে, আপনি মুখ বন্ধ করে থাকবেন, আপনি কোনো কথা কিছু বলবেন না, যা হচ্ছে সব মেনে নেবেন। তিনি যখন নাম করে বলছেন, তারপরেও কেন সেই অফিসারকে ডাকেনি সিবিআই জেরা করার জন্য? তাকে তো ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত ছিল। তাহলে যেভাবে তদন্তে এগোচ্ছে আরজিকর নিয়েও, তাতে তো সিবিআইয়ের ওপর আমাদের প্রশ্ন থাকছে। সিবিআই তো সঠিকভাবে তদন্তটা করছে না। করলে তো আজকে কলকাতা পুলিশের অনেক বাঘা বাঘা অফিসারের জেলে বসে থাকা উচিত, যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল। সারা রাজ্যে সরকার সরাসরি নজর রাখবে নবান্ন। নীলবাড়ির পাশেই তৈরি হচ্ছে রাজ্য পুলিশের বিশেষ কক্ষ। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, সারা রাজ্যে যদি নবান্ন নজর রাখে তাহলে ঠিক আছে, কিন্তু সেটা বলছেন তারা স্পেশাল কক্ষ তৈরি করতে হবে। তার জন্য নজর রাখার জন্য কি আলাদা করে ঘর তৈরি করতে হয়? সারা রাজ্যে তো প্রশাসনের একটা পরিকাঠামো এমনিই আছে। রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন, তার নিচে মন্ত্রী আছেন, তার নিচে বিধায়ক আছে, তার দলের সাংসদরা আছেন, জেলায় জেলায় জেলা শাসক অর্থাৎ ডিএম আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, এসপিরা আছেন, ওসি আছে, এসডিও আছে, বিডিও আছে। পুরোটাই তো একটা ব্লক স্তর অব্দি প্রশাসনিক পরিকাঠামো তো রয়েছে পশ্চিমবঙ্গে বা সারা দেশে রয়েছে। তাহলে সেই পরিকাঠামো দিয়েই তো বিচার করা যায়, বিবেচনা করা যায়। এগুলো আইওয়াস 2026 সামনে আসছে। 2021-এর আগে বলেছিলেন না, দিদিকে বলো, দিদিকে বলো। দিদিকে যে যেটাই বলেছে কোনোটারই সমাধান হয়নি। আবার নতুন করে তিনি বলতে চাইছেন, আমি সারা পশ্চিমবঙ্গের পাহারাদার, সারা পশ্চিমবঙ্গকে পাহারা দেব, আমার ওপরে আপনারা আস্থা রাখুন। নির্বাচন এলে নতুন নাটক শুরু হয়। 2021-এর আগে বলেছিল দিদিকে বলো, এবার শুরু হচ্ছে নজরদারি। ওয়াক অফ নিয়ে পথে নামছেন তৃণমূল। মমতার নির্দেশে রানী রাসমণি রোডে সভা করবেন বললেন। তাহলে কিভাবে দেখছেন বিষয়টাকে? সবথেকে বেশি ওয়াকফের সম্পত্তি যেখানে দখল করা আছে সেই জায়গার নাম কালীঘাট। মমতা ব্যানার্জির উচিত আগে কালীঘাটে যারা ওয়াকফের সম্পত্তি দখল করে আছে তাদেরকে পুলিশ দিয়ে উচ্ছেদ করানো, কারণ এখানে স্থানীয় প্রশাসনটা ওনার। আর প্রত্যেকবার নির্বাচন এলেই উনি একটা করে নাম জিগির তোলেন, দিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের ভুল বোঝানোর চেষ্টা চলছে। 2021-এর আগে উনি এনআরসিসি নিয়ে এলেন। এইবার 2024-এর লোকসভার আগে ওনার কাছে চলে এলো ইউনিফর্ম সিভিল কোড, উনি বুঝিয়ে দিলেন। তারপরে এই 2026-এর বিধানসভার আগে ওনার হাতের তাস ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলের নাম করে সংখ্যালঘু ভাই বোনেদের ভুল বুঝিয়ে, সংখ্যালঘু সমাজকে ভুল বুঝিয়ে, মুসলিম ভাইদের ভুল বুঝিয়ে উনি আবার ভোটটাকে ওনার বাক্সে নেওয়ার জন্য এগুলো করছেন। সম্পূর্ণ নাটক। সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করে তাদের ভোট নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কি বলবেন? অবশ্যই, আমরা তো বলছি তো, অত্যাচার তো। সংখ্যালঘুরা কি, কজন সংখ্যালঘুর চাকরি হয়েছে? আমি যদি পাল্টা প্রশ্ন করি, কজন সংখ্যালঘু ছেলেমেয়ের শিক্ষার উন্নতি হয়েছে? সংখ্যালঘুদের চিকিৎসা ক্ষেত্রের জন্য কি উন্নয়ন হয়েছে? স্বাস্থ্যক্ষেত্রে কি উন্নয়ন হয়েছে? কর্মসংস্থান কি উন্নয়ন হয়েছে? কি হয়েছে? কিছুই তো হয়নি। শুধুমাত্র তাদের ভয় দেখানো হচ্ছে, একটা ভয় জুজু, বিজেপি চলে এলো, বিজেপি চলে এলো। এই জুজু কখনো এনআরসিসিআর থেকে শুরু করে এনপিআরের নাম করে, কখনো ইউনিফর্ম সিভিল কোডের নাম করে, কখনো ওয়াকফ বিলের নাম করে
করে শুধুমাত্র তাদের ভোটটা নেওয়া হচ্ছে, আর ভোট নেওয়ার পর আনিস খানের মতো ছেলেকে হত্যা করা হয়েছে আমরা জানি। আমরা দেখেছি বাকটুইতে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে সংখ্যালঘু মহিলাদের, গার্ডেন রিচের মতো জায়গায়, সেখানে যে বহুতল ভেঙে পড়লো, সেখানে তো আমার সংখ্যালঘু ভাইরা মারা গেল। ফলে পশ্চিমবঙ্গেদেরই আজকে যদি সব থেকে বেশি অসুরক্ষিত কেউ থাকে সংখ্যালঘু ভাইরা, তাদের শুধু ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে তাদের ভোটটা নেওয়া এই তৃণমূল দলের এক এবং একমাত্র লক্ষ্য। ধর্ম নিয়ে কি ভারতে নোংরা রাজনীতি চলছে? ধর্ম নেই তো রাজনীতি, রাজনীতি আর ধর্মের মধ্যে যে কোনো পার্থক্য আছে? জাত পাত ধর্মের রাজনীতি তো এই রাজ্য এবং এই দেশে চলছে, এবং তার সুফল এই পশ্চিমবঙ্গে বসে হাজার একটা দুর্নীতি করে, হাজার একটা চুরি জুচ্চুরি খুন ধর্ষণ নারী নির্যাতন করার পরেও পশ্চিমবঙ্গের তৃণমূল দল তুলছে। তৃণমূল দল সংখ্যালঘু সমাজকে গিয়ে বলছে, দেখো তোমাদের নিরাপত্তাহীনতা, এই বিজেপি চলে এলো, এই বিজেপি চলে এলো, এই বিজেপির জুজু দেখেই তারা ভোটটা টেনে নিচ্ছে সংখ্যালঘু সমাজের পুরো, এবং এইভাবেই তারা একের পর এক নির্বাচন জিতছে।